আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন। সত্তা থেকে সংগঠন বা নেতাকর্মী ব্যবস্থা নেওয়া যাবে সবার বিরুদ্ধে। বিচার হওয়া পর্যন্ত এই দলের কর্মকাণ্ড চলবে কি চলবে না এ নিয়ে যেহেতু অনেক কথাবার্তা চলছে, এ নিয়ে যেহেতু জনমত গঠিত হয়েছে এবং সেই কর্মকাণ্ড স্থগিত করার যে আইনি ম্যান্ডেট দরকার সেটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আজকে সম্পন্ন হলো। আওয়ামী লীগ ইস্যুতে নেওয়া পদক্ষেপে বিএনপির সমর্থন। নির্বাচনের রোডম্যাপ নিয়ে নীরবতার সমালোচনা নেতাদের। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকে আমরা স্বাগত জানাই। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে কঠোর হচ্ছে পুলিশ। গেজেট প্রকাশের পর নিজের অবস্থান জানাবে নির্বাচন কমিশন। ভোটের আগে নতুন সংবিধান না হলেও মৌলিক কিছু সংস্কার প্রয়োজন বলছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের তাগিদ। সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির কার্যক্রমগুলো চালু রাখতে হবে। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার। আনা হবে বিদেশি বিশেষজ্ঞ। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। কমতে পারে তাপমাত্রা। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি চলাকালেই লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। সোমবার দুদেশের সেনাপ্রধানের বৈঠক। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনীর গেজেট আগামীকাল প্রকাশ হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এর ফলে সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হওয়ায় সম্ভব হবে দলের বিচার। মাইনুল মারুফের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে। জানানো হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এ পদক্ষেপ। আর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এরপরই সংশয় দেখা দেয় আইন নিয়ে। আগের সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করা, অখণ্ডতা বিনষ্ট করা, সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, এই 4টার উদ্দেশ্যে যদি হত্যা কিংবা অন্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেগুলো আইনে বলা আছে করেন, তাহলে সেই সংগঠনকে, সেই সত্তাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন। রোববার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনজীবীরা বলছেন, এর ফলে নিষিদ্ধ না করেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত হলো। সরকার যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করছে না, প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের মাধ্যমে ফ্যাসিস্টের কর্মকাণ্ড নিষিদ্ধ হবে, এটি সবাই প্রত্যাশা এবং আইনের মাধ্যমে সেটি সম্পন্ন হলো। উপদেষ্টা পরিষদের শনিবারের বিশেষ বৈঠকে ট্রাইব্যুনাল আইনেও সংশোধনীর সিদ্ধান্ত হয়, যেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে রাতে। সংশোধনী বলে, এখন সাজা হিসেবে দল নিষিদ্ধের পথ তৈরি হয়েছে। কোনো সংগঠন যদি বিচারে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অভিযোগ সমূহ, তবে ট্রাইব্যুনাল
উক্ত সংগঠনকে ব্যান করতে পারবে, তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, অথবা তার সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে। গণঅভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ নেতাদের বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার করার বিধান সংযুক্ত করার সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছে দলটি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম, খুন, নিপীড়ন ও ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এনসিপির নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল লাগাতার আন্দোলন করলেও তাতে অংশ নেয়নি বিএনপি। বরং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণ সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে ফেলবে। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিটি আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার। ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর বিএনপি মহাসচিব বিবৃতি দিয়েছেন, বলেছেন আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত, যা নানা সময় বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হয়। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত বছর জামায়াতকে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। তবে দেরি হলেও আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, এই আইন পরিবর্তনের পরামর্শ গত ফেব্রুয়ারিতে দিয়েছিল তার দল। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার খড়গ দেশের টেকসই গণতন্ত্রের জন্য কতটা বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি, এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জনগণ যা চেয়েছে তাই হয়েছে। আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসা হয়েছে শনিবার। এটা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটার মীমাংসা হয়ে গিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের আগে সংবিধানের মৌলিক কিছু বিষয়ের সংস্কার প্রয়োজন বলে মনে করেন রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিশিষ্টজনরা। সকালে নাগরিক কোয়ালিশনের সংবিধানের সংস্কারের নাগরিক জোটের ৭ দফা প্রস্তাব অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন তারা। বলেন, নতুন সংবিধান প্রণয়নের মত কোনো পরিস্থিতিতে এখন নেই। তবে পুরাতন সংবিধানের আমূল সংস্কার করা না হলে ভবিষ্যতেও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে সম্ভাবনা থেকে যাবে। এক মঞ্চে রাজনৈতিক নেতা, সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশনের আমন্ত্রণে এক কাতারে সবাই। মূলত সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে নিজেদের প্রস্তাবনা পেশ ও অংশীজনদের মতামতের জন্যই এমন উদ্যোগ। শুরুতে নিজেদের সংস্কার প্রস্তাবনায় 3টি দাবি, 2টি পথরেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি 7টি দাবি তুলে ধরা হয়। যেখানে সংসদে 100 আসনের একটি উচ্চ কক্ষের কথা বলা হয়, সেখানে নিম্ন কক্ষের আনুপাতিক হারে আসন পাবে রাজনৈতিক দল। বলা হয়, নির্বাচিত সংসদ হবে একই সঙ্গে জাতীয় সংসদ এবং সংবিধান প্রণয়ন পরিষদ। এসব প্রস্তাবনার উপর আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, বিচার বিভাগের উপর ভর করেই বিগত ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা দীর্ঘায়িত করেছে। নতুন সংবিধান নাকি পুরাতন সংবিধানের সংস্কার, এ নিয়েও মতামত তুলে ধরেন নেতারা। এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো, সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে। আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম এবং সংবিধান নতুন করে লেখার কথাটা বলেছিলাম, এটা হয়তো প্রায়োগিক অর্থে অনেকে বলবেন যে এটার খুব বেশি ইম্প্যাক্ট নাই, কিন্তু সত্য কথা কি, আমাদের এই পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে
সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে, কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারে নাই। জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে 30-32 জন ফেসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্যরাও বলেন, বর্তমান সংবিধানে নির্বাহী প্রধানকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এজন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন না করে গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব নয়। চলমান সংস্কার কার্যক্রমে অধিকাংশ রাজনৈতিক দল একমত, তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও বিশদ আলোচনা হতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। যে সংসদের উচ্চকক্ষ যদি সংসদের নিম্নকক্ষে যেই আসনের অনুপাত আছে তার ভিত্তিতে যদি হয়, তাহলে এটা কোনো যে সংসদের উচ্চকক্ষ করার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার আর কোনো এটার কোনো যৌক্তিকতা থাকবে কিনা? সকল নাগরিকের সমান অধিকার এবং সেটা অর্জনের সেটার ধারণা এবং সেটা আমার নিজের ধারণাটি কীভাবে আমি প্রতিষ্ঠা করবো, সেই প্রক্রিয়া সকলের কি একরকম তো না, এটা হবে না, হওয়া সম্ভব না। কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। সে মিলিত হওয়ার কোনো জায়গা বলতে আমার সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরটা নাগরিক কোয়ালিশনের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকির অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার। অনুষ্ঠানে সংস্কার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন আইন উপদেষ্টা। বলেন, অতি ক্ষমতায়নের কারণে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি পদে দাস শ্রেণীর মানুষকে নিয়োগ দেয় রাজনৈতিক দলগুলো। বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কারের উপর জোর দেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। ভবিষ্যতে আমার আলোচনা প্রান্তিক পর্যায়ে হওয়া প্রয়োজন বলে মনে করেন অতিথিরা। ওই 6টা দাবির ব্যাপারে আমরা রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে খুব দ্রুতই দলটির নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, তার আগে গেজেট বা সার্কুলার প্রকাশ হতে হবে। আগামীকাল সোমবার এ বিষয়ে কমিশনারদের সাথে বৈঠকও করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলে সোমবারই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি হিসেবে মারা গেছেন 834 জন, আহত প্রায় 1500। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শীর্ষ নেতৃবৃন্দ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। অনেক শীর্ষ নেতার বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দাবির মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় সরকার। সংবিধান অনুযায়ী কোনো দল রাষ্ট্রবিরোধী কাজ করলে, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি হলে কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে আইনগতভাবে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি অপরাধের জন্য নির্দেশনা দেন, তবে তার রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য যথেষ্ট নয়। কিন্তু দল যদি সেই নির্দেশনা বাস্তবায়ন করে, সমর্থন করে কিংবা কোনোভাবে আড়াল করে, তবে দলটি কাঠামোগত বা নীতিগতভাবে দায়ী হয়ে যায়। এক্ষেত্রে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের মতো বড় দলের নিবন্ধন বাতিল স্পর্শকাতর বিষয়। তাই রাজনৈতিক দল নিবন্ধন বাতিলে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি এত হয়ে যায়, তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব।
আগামীকাল দল নিবন্ধন বাতিলের বিষয়ে কমিশনারদের সাথে বৈঠক করবেন সিইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, দলটি যেহেতু নিষিদ্ধ তাই তাদের কার্যক্রম চালাতে দেয়া হবে না। রেঞ্জের সকল পুলিশ অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে পৃথক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন পুলিশের 2টি ইউনিট চিফ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। এরই প্রেক্ষিতে শনিবার গণহত্যার দায়ে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা যেটা কাজ করি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার। জুলাই আগস্ট পরবর্তী পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বেশ অনেক সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়। পুঁজিবাজার যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। গেল কয়েক মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। টানা পতনে সূচকের সাথে কমেছে লেনদেন হওয়ার কোম্পানির শেয়ারের দামও। এতে আস্থাহীনতা তৈরি হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। প্রতিবাদে কয়েক দফা রাজপথে বিক্ষোভও করেছেন তারা। পুঁজিবাজারের এই অস্থিরতা মোকাবেলা করতে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দেন। বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। আমরা মনে করি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সবার আগে আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন তিনি। এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। এতদিন পুঁজিবাজারে নির্দিষ্ট কিছু ইনভেস্টেড গ্রুপ লাভবান হয়েছে বলেও জানান শফিকুল আলম। বলেন, চোখের সামনে পুঁজিবাজারের বড় ডাকাতি হয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড নিয়েও কথা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন, যারা আইপিওতে যাবেন, যারা এখানে বন্ড ইস্যু করবেন, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয় এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে, সেটার কথাও বলা হয়েছে। পুঁজিবাজারের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
উপদেষ্টা পরিষদের শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির ইন্টারনেট দুনিয়ায় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশের ভূখণ্ডে সাইবার স্পেসে দলটির কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব, কিন্তু যথাযথ আইনি উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ছাড়া সাইবার স্পেসে বিদেশ থেকে পরিচালিত কন্টেন্ট প্রতিরোধ বেশ জটিল। বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্মের নানা ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণা। এমন বাস্তবতায় সাইবার স্পেসে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যক্রম প্রতিরোধ করা বাংলাদেশের জন্য প্রযুক্তিগতভাবে কতটুকু সম্ভব? প্রযুক্তিবিদরা বলছেন, বিভিন্ন গেটওয়ে এবং ফিল্টারিং ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণভাবে হোস্টিং করা ওয়েবসাইট এবং কন্টেন্ট অপারেশনের পাশাপাশি প্রতিরোধ করা সম্ভব। সম্পূর্ণভাবে দেশীয় কোম্পানি দ্বারা কন্টেন্টগুলি ম্যানেজ করা হয়, সেই কন্টেন্টগুলিকে ইজিলি আমরা ব্লক করতে পারবো, কিংবা সেই জায়গায় আমাদের কোনো ধরনের গেটওয়েতে ফিল্টারিং নিয়ে আসা সম্ভব। ডিপিআই ডিপ প্যাকেট ইন্সপেকশন প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট ফিল্টারিং করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ থেকে পোস্ট করা বিভিন্ন কন্টেন্ট প্রতিরোধে আছে জটিলতা। নির্ভর করতে হবে গুগল, মেটা বা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সিদ্ধান্তের উপর। প্রযুক্তিবিদদের অভিমত, এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ দেশের আইন দ্বারা পরিচালিত। তবে যথাযথ আইনি উদ্যোগ নেওয়া হলে বিটিআরসি, ডট এবং আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত দলটির সপক্ষের কন্টেন্ট বাংলাদেশ ভূখণ্ডের ব্যবহারকারীদের কাছে অদৃশ্য করা যেতে পারে। তাদের আসলে অনেক ধরনের লাইসেন্স কাজ করতে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর কাছে বা মানবাধিকার সংস্থার কাছে তাদের দায়বদ্ধতা আছে, ওখানে কিন্তু জবাবদিহি করতে হয়। তো সেখানে সরকার যদি আপনার অনুরোধ করে বা সরকার যদি ইনস্ট্রাকশনস পাঠায় বিটিআরসির মাধ্যমে, আমার ধারণা হয়তো খুব বেশি হলে জিও ব্লকিং আপনি করতে পারেন। জিও ব্লকিং মানে কি, আপনার তো বাংলাদেশের ভিতরে যাতে এই কন্টেন্টটা অ্যাভেলেবল না হয় সেটা হয়তো আপনি ব্যবস্থা করতে পারবেন। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটাই বাংলাদেশে নিবন্ধিত নয়, তাই সাইবার স্পেসে আওয়ামী লীগের প্রচারণা ঠেকানো দুরূহ বলে মনে করেন ব্যাসিসের সাবেক সভাপতি। যেহেতু তারা বাংলাদেশে রেজিস্টার্ড না, সেই ক্ষেত্রে তারা এটা কতটুকু রেসপন্স করবে সেটা আসলে সময়ই বলে দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসে সাধারণ রাস্তাঘাটে অ্যাক্টিভিটি বন্ধ করা যেরকম সোজা বা যেরকম পসিবল, সাইবার স্পেসে এই জিনিসটা করা আসলে বেশ কষ্টকর হবে বলে আমার মনে হয়। অতীতে বিভিন্ন ধরনের আপত্তিকর কন্টেন্ট সরানোর জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করা হলেও বৈশ্বিক এই প্রতিষ্ঠানগুলোর অনুরোধ রক্ষার হার মাত্র 20 থেকে 25%। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে রাজধানীবাসীর জীবন। তীব্র রোদের কারণে ঘরের বাইরে বের হওয়া দায়, পেটের তাগিদে যাদের বের হতে হয়েছে তাদেরও পড়তে হয়েছে নানা সমস্যায়। আবহাওয়া অফিস বলছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে পর্যন্ত অব্যাহত থাকবে তাপপ্রবাহ। মঙ্গলবার দেখা মিলতে পারে কাঙ্ক্ষিত বৃষ্টির। কাঠফাটা রোদে পানির উপর এমন দুরন্তপনা সকলকে এনে দেয় চোখের শান্তি। রোদের তাপ সইতে না পেরে জিয়া উদ্যানের লেকে সকাল থেকেই দাপাদাপি ছিল শিশু কিশোরদের। তীব্র তাপদাহে এমন শিশুদের একটিই চাওয়া, যতক্ষণ সম্ভব পানির মাঝেই থাকা। ঠান্ডা অথবা জ্বরের শঙ্কা থাকলেও তার তোয়াক্কা ছিল না কোনো। প্রায় 41 ডিগ্রির এই গরমে ভুগতে হয়েছে সকলকেই। ঘরের বাইরে বের হতে যারা বাধ্য হয়েছিলেন তারাও আশ্রয় নিয়েছিলেন গাছের ছায়ায়। দ্রুততম সময়ে বৃষ্টির আশা ছিল সকলের মনে। একটু ছায়ার জন্য এখানে ছুটে আসা। এই গরমে সকাল থেকে এই পর্যন্ত নিব, একটু সন্ধ্যাটা হইলে একটু এই ঠান্ডায় 2-1 বোতল টুকায় খাওয়ানোর পয়সাটা জোগাড়। ফিল থাকে 42, 43, 44। হ্যাঁ, এই হিটটা আসলে বেশি ক্ষতি করে। রোববার সকালে কিছুটা কম থাকলেও দুপুরের পর ঠিক মাথার উপরেই সূর্যের তাপ আরো বাড়তে থাকে। এই গরমে সব থেকে বেশি সমস্যায় ছিল শ্রমজীবী মানুষ। এমনি যাত্রী কম, এত গরমে কেউ বাড়ায় বন্ধের দিনে, এমনি আর বন্ধের দিন আবার ঘরে শোয়া যায় না। কালকে রাতে ঘুমাইতেই পারি নাই, 2টা ফ্যান ছাড়া হয়েছে, অথচ গরম কমে না। গরমের কারণে মানুষ বাইরেতে আসে না, কারণ গরম বেশি।
তবে এত সব দুর্ভোগের পর প্রশান্তির খবর জানাচ্ছে আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকেই গরমের মাত্রা কমে আসবে বলে জানানো হয় আবহাওয়া অফিস থেকে। আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে, তবে আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে পারে, উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তখন থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। 13 তারিখ থেকে শুরু হওয়া বৃষ্টি বলয় 20 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় আবহাওয়া। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঋষি। তিনি রয়েছেন রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, সেখান থেকে তিনি যুক্ত রয়েছেন। ঐশী, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে মূলত সেখানে একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, কিছুক্ষণ আগেই এখানে সন্ধ্যাবেলা পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করে আসলে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং এরপরে যেটি আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আসলে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উপস্থিত হয়েছেন এবং তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো তিনি এখানে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সার্বিকভাবে তিনি হয়তো তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন এবং এখন যেটি হচ্ছে সেটি মূলত ধর্মগুরুরা এখানে আলোচনা সভা করছেন। তারা বুদ্ধের জীবন এবং তার জীবন চক্র সম্পর্কে, তার দর্শন সম্পর্কে, বৌদ্ধ ধর্মের দর্শন সম্পর্কে এবং মানব জাতি আসলে কিভাবে আরো সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে পারে, শত সহস্র দুঃখ কষ্ট বেদনা সবকিছুর মধ্যে থেকেও কিভাবে সুখটাকে বেছে নিতে হয় এবং এই সম্পর্কে বুদ্ধের কি নির্দেশনা আছে বা দিক দর্শন রয়েছে সে সমস্তগুলো নিয়ে আসলে বৌদ্ধ যারা এখানে ধর্মগুরু রয়েছেন তারা এখানে ধর্মদান করছেন এবং সন্ধ্যার পরেই কিন্তু আমরা দেখেছি যে বোধি বৃক্ষের নিচে আসলে প্রদীপ পূজা শুরু হয়েছে। এখানে হাজার প্রদীপ জ্বালিয়ে সকলে বৌদ্ধ ধর্মের যারা ধর্মাবলম্বী রয়েছেন বুদ্ধের জন্য আসলে প্রার্থনা করছেন এবং যেহেতু গৌতম বুদ্ধের আসলে প্রয়াণ, জন্ম এবং বৌদ্ধত্ব লাভ এই তিনটি ঘটনায় একই দিনে, সুতরাং আজকের দিনটি এজন্যই আসলে বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত এবং এত পবিত্র আসলে ধর্মাবলম্বীদের কাছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ঐশী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পোশাক শিল্পের অগ্রযাত্রায় পৃথক মন্ত্রণালয় প্রয়োজন। এক্ষেত্রে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করলে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিজিএমইএ ফোরাম প্যানেলের সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়, তারুণ্য নির্ভর এই প্যানেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। নির্বাচিত হলে পোশাক খাতের চলমান সংকট সুরাহায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ফোরাম। দেশের বেসরকারি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী খাত তৈরি পোশাক শিল্প, কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এই খাতের উৎপাদন, তীব্র হচ্ছে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সংকট। এমন এক প্রেক্ষাপটে এসেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচন। দুপুরে পোশাক খাতের সংকট উত্তরণে করণীয় এবং রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম প্যানেল। বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। কাস্টমস অডিট নিয়ে আমাদের হয়রানি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে। আমরা এই হয়রানিতে যেতে চাই না। প্রয়োজনে সর্বোচ্চ র্যাঙ্কধারী প্রফেশনাল অডিট ফার্ম নিয়োগ দিয়ে অডিট প্রক্রিয়া আউটসোর্সিং করতে হবে। দাবি করা হয় ফোরাম তারুণ্য নির্ভর প্যানেল, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। স্পষ্ট করা হয়, বিজিএমইএ সভাপতি বা পরিচালকের দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যায়নি। যারা গেছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। বিজিএমইএ এর সভাপতি হিসেবে কেউ পলাতক না। যিনি পলাতক অথবা যিনি জেলে আছেন তার রাজনৈতিক পরিচয় এবং কর্মকাণ্ডের কারণে জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে আছেন, তাতে প্রমাণিত হয় না যে উনি দোষী বা কনভিক্টেড। আমার প্যানেলে যে 35 জন দিয়েছি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই। উদ্যোক্তারা জানান, নির্বাচিত হলে পোশাক খাতের সংকট সমাধানই হবে ফোরামের একমাত্র কাজ। নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকবেন। ফেয়ার প্রাইসিং বলতে আমরা একটা সিএ নির্ধারণ করে দিব এবং এর জন্য আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিব, প্রস এন্ড কনস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মনের ভাগ, এটা আসলে বনের ভাগ নয়, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।
এই প্যানেলটা জয়ী হলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে আমাদের পোশাক শিল্পের যে দৈন্যদশা, এই দৈন্যদশা কাটিয়ে আমরা ভবিষ্যতে সুন্দর একটা বিজিএমইএ আমরা উপহার দিতে পারবো। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ সামাল দিতে কর্মপন্থা হাতে নেবার প্রতিশ্রুতি দেন উদ্যোক্তারা। জানান সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। ইন্ডিয়া হ্যাজ মেড এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ দ্য ইউনাইটেড কিংডম। তো তাহলে এই সময় যদি ইন্ডিয়া করতে পারে তাহলে আমাদের না করার এখানে কিছু নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ রূপান্তরের এই সময়ে আধুনিকীকরণে অবদান রাখতে পারে চীন। উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পৌঁছাতেও ঢাকার সাথে বেইজিং কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত বলেন, তাদের কূটনীতি সৌহার্দ্য, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তিমূলক নীতির উপর প্রতিষ্ঠিত। গত মার্চে চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনেক ইস্যুতেই একমত হন। রাজনৈতিক বোঝাপড়ার পাশাপাশি শাসন ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতাও বিনিময় করতে পারে দুই দেশ। এসব ক্ষেত্রে শি জিনপিং দেশ প্রশাসন বইটি ভূমিকা রাখবে বলে আশা তার। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য রাখেন। এই বইয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সব মানুষের জন্য অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলা ও আধুনিকরণের দিকে চীনের যাত্রাপথ ব্যাখ্যা করেছেন। এই ধারণাগুলো ডক্টর ইউনুসের ৩-০ দর্শনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। ৪২টি ভাষায় অনুবাদ করা এই বইটি পড়লে আধুনিক চীন সম্পর্কে জানা যাবে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি, বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে দিল্লি এবং ইসলামাবাদ। ভারতের দাবি, বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকেই যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ভারত পাকিস্তানের সেনাপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরের দৃশ্য। দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে দেখা যায় বিস্ফোরণের চিত্র। ভারতের অভিযোগ, ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে মেলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছোড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, নয়াদিল্লি লঙ্ঘন করছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা। শুরু হয় স্বাভাবিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের ৩২টি এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালুর কথা বিমানবন্দরগুলোর। ৪ দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে ৩০টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। অনিক রহমান, যমুনা নিউজ। শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। রোববার দেশটির মধ্যাঞ্চলের পাহাড় বেষ্টিত শহর কোটমালের আশপাশে এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর কলম্বো থেকে এ শহরের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। দুর্ঘটনার মুহূর্তে বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীদের সাহায্য করছে স্থানীয়রা। স্থানীয় গণমাধ্যম বলছে, বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রায় দুর্ঘটনা ঘটে পাহাড়ি এই অঞ্চলটিতে। সরকারিভাবে পরিচালিত বাসটির ড্রাইভার সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে এক ভারতীয় ইউটিউবার কটূক্তি করায় কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দিল্লি তেহরান সম্পর্কে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে গালি দেন ভারতীয় ইউটিউবার এবং সাবেক সেনা কর্মকর্তা গৌরব আরিয়া। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে আলোচনার জন্য ইসলামাবাদ সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি, যাকে কেন্দ্র করে ইউটিউবে নিজের বানানো ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন গৌরব। এ বিষয়ে আপত্তি এবং নিন্দা জানায় ইরান। সোশ্যাল হ্যান্ডেল
সোশ্যাল এক্সে এই ইস্যুতে পোস্ট করে ভারতের ইরান দূতাবাস। এই ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতীয় পররাষ্ট্র দফতরে। ইরানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, গৌরব আরিয়ার মন্তব্যের সাথে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।